তো অ্যাড্রেনার্জিক অ্যাগনিস্টের 2 নাম্বার লেকচার। তো এইটা হচ্ছে আমরা দেখতে পারতেছি যে কতগুলো লাল কালারের রিসেপ্টর। আমরা এখন পড়বো অ্যাগনিস্ট, অ্যান্টাগনিস্ট এবং পার্শিয়াল অ্যাগনিস্ট অর অ্যান্টাগনিস্টের কনসেপশন। সেটা হচ্ছে এই যে সবুজ কালারের যে জিনিসটা আমরা দেখতে পারতেছি, ও হচ্ছে এই রিসেপ্টর সাথে বাইন্ডও করতেছে, আবার ওকে স্টিমুলেটও করতেছে। তাহলে ওকে আমরা বলবো হচ্ছে অ্যাগনিস্ট। ও হচ্ছে বাইন্ড করতেছে বাট স্টিমুলেট করতেছে না, ওকে আমরা বলবো হচ্ছে অ্যান্টাগনিস্ট। আর এইখানে যেটা দেখতে পারতেছি এটা হচ্ছে রিসেপ্টরের সাথে বাইন্ড করতেছে এবং পার্শিয়ালি স্টিমুলেট করতেছে, ফলে ওকে আমরা বলবো পার্শিয়াল অ্যাগনিস্ট আর পার্শিয়াল অ্যান্টাগনিস্ট। তো এইটা হচ্ছে একটা মানে সাইন্যাপটিক নার্ভ এন্ড, তাই তো। তো এই নার্ভ এন্ডের আমরা দেখতে পারতেছি যে একটা পাম্পের সাহায্যে টাইরোসিন ভেতরে ঢুকতেছে, টাইরোসিন হাইড্রোক্সিলেজ এনজাইমের সহায়তায় টাইরোসিন ডোপাতে কনভার্ট হচ্ছে, ডোপা আবার ডোপা ডিকার্বক্সিলেজ এনজাইমের সহায়তায় ডোপামিনে কনভার্ট হচ্ছে, ডোপামিন হচ্ছে আপটেক হচ্ছে ভেসিকল এর মাধ্যমে। এখন কথা হচ্ছে এই ডোপামিন তো নর এপিনেফ্রিনে পরিণত হলো, কিন্তু নর এপিনেফ্রিন এখন রিলিজ হবে কিভাবে? দেখো, এই ভেসিকল এর গায়ে আমরা হচ্ছে সাইন্যাপ্টোব্রেভিন দেখতে পারতেছি, মেমব্রেনের গায়ে সিনট্যাক্সিন দেখতে পারতেছি। যখন হচ্ছে এইখান থেকে স্টিমুলেশন এইখানে আসবে, তখন এই ক্যালসিয়াম চ্যানেলগুলো খুলে যাবে এবং ক্যালসিয়াম হচ্ছে ভেতরে ঢুকে আসবে। ক্যালসিয়াম যখন ভেতরে ঢুকে আসবে, সিনট্যাক্সিনের সাথে ক্যালসিয়াম বাইন্ড করে রিপালশন করবে এবং সিনট্যাক্সিন তখন সাইন্যাপ্টোব্রেভিনের সাথে ইন্টারাকশন করবে এবং এই ভেসিকল মেমব্রেনের সাথে বাইন্ড হবে। বাইন্ড হওয়ার পরে এই যে ভেতরে যে নর এপিনেফ্রিন ছিল তারা তো বাইরে চলে যাবে, কিন্তু ক্ল্যাথেরিন নামক এক ধরনের প্রোটিনের সহায়তায় এই ভেসিকল আবার এই টার্মিনালের ভেতরে ঢুকে আসবে। এখন এই যে নর এপিনেফ্রিন, নর এপিনেফ্রিনের 3টা পরিণতি আমরা দেখব। প্রথমত, নর এপিনেফ্রিন, এপিনেফ্রিন অর্থাৎ নর অ্যাড্রেনালিন, অ্যাড্রেনালিন, ডোপামিন, এরা সবাই মনোঅ্যামিন, এরা সবাই রিআপটেক 1 মেকানিজমের সহায়তায় টার্মিনালের ভেতরে রিআপটেক হইতে পারে। তো নর এপিনেফ্রিনও রিআপটেক হবে। তো নরএপিনেফ্রিন রিআপটেক হওয়ার পরে মাও এনজাইম দ্বারা এটা অক্সিডাইজড হয়ে যাইতে পারে, কপাল ভালো থাকলে আবার ভেসিকলে রিআপটেক হইতে পারে। এছাড়া এটা আরো একটা এনজাইম এর উপরে হচ্ছে কাজ করতে পারে, সেই এনজাইমটার নাম হচ্ছে সিওএমটি, মানে হচ্ছে ক্যাটেকল ও মিথাইল ট্রান্সফারেজ। ক্যাটেকল ও মিথাইল ট্রান্সফারেজ যে কাজটা করে সেটা হচ্ছে এই নরএপিনেফ্রিনের দেখো স্ট্রাকচারে একটা মিথাইল গ্রুপ যুক্ত করে ওকে একটু পোলার বানায় দেয়। এইটা হচ্ছে সিওএমটি এর কাজ। এছাড়া এই নরএপিনেফ্রিন সার্কুলেশনে চলে যাইতে পারে এবং লিভার এবং কিডনি এর প্রচুর পরিমাণে মাও থাকার কারণে লিভার এবং কিডনির মাও কিন্তু এদের হচ্ছে অক্সিডাইজড করে দিতে পারে। এছাড়া নরএপিনেফ্রিন দেখো আলফা 1, বিটা 1, বিটা 2 এবং আলফা 2 রিসেপ্টরকে স্টিমুলেট করতে পারে। তো আলফা 1 হচ্ছে জি কিউ প্রোটিন কাপল্ড, আর পরের দুইটা হচ্ছে জিএস প্রোটিন কাপল্ড। এরপরে এই নর এপিনেফ্রিন কিন্তু আলফা 2 অ্যাড্রেনার্জিক রিসেপ্টরকে স্টিমুলেট করতে পারে এবং আলফা 2 অ্যাড্রেনার্জিক রিসেপ্টর হচ্ছে জিআই প্রোটিন কাপল্ড। তো জিআই মানে ইনহিবিটরি, তো আইএম মানে হচ্ছে জিআই প্রোটিন সাইক্লিক এএমপি কে হচ্ছে জাস্ট ইনহিবিট করে দেয় বা কমায় দেয়। সাইক্লিক এএমপি কমে গেলে প্রোটিন কাইনেজ এ কমে যায়, তখন এই এনজাইমগুলো তৈরি হয় না এবং নর এপিনেফ্রিনও কিন্তু তৈরি হয় না। অর্থাৎ এই আলফা 2 রিসেপ্টর এইটা কিন্তু সেলফ ইনহিবিটরি হিসেবে কাজ করে। এছাড়া এই যে জিআই প্রোটিন, ও হচ্ছে পটাশিয়াম কে বাইরে বের করে দেওয়ার মাধ্যমে, এইখানে নেগেটিভ চার্জ বাড়িয়ে দেওয়ার মাধ্যমে হাইপার পোলারাইজ করে ফেলতে পারে এই টার্মিনালটাকে। টার্মিনাল যদি হাইপার পোলারাইজ হয়ে যায়, তখন হচ্ছে এই যে প্রিসাইন্যাপটিক নার্ভ থেকে পোস্ট সাইন্যাপটিক নার্ভ স্টিমুলেশন আসলে এইটা কি আর স্টিমুলেট হবে? হবে না। নরএপিনেফ্রিন কি সিক্রেট হবে? না, হবে না। ঠিক আছে, এখন আমাদের কথা হচ্ছে কোন কোন ড্রাগ নরএপিনেফ্রিন সিক্রেটকে কমাইতে পারে। ঠিক আছে, তো আমরা একটা ড্রাগ দেখতে পারতেছি মিথাইল টাইরোসিন। মিথাইল টাইরোসিন টাইরোসিন হাইড্রোক্সিলেজকে বাইন্ড করে ফেলে এবং তখন কিন্তু টাইরোসিন হাইড্রোক্সিলেজ আর টাইরোসিনকে ডোপাতে পরিণত করতে পারে না, তখন নরএপিনেফ্রিনও তৈরি করে না। এরপরে আমরা আলফা মিথাইল ডোপা নামের একটা ড্রাগ দেখতে পারতেছি, ও পুরো সিস্টেমটাকে ডস খাওয়ায় দেয়। অর্থাৎ আলফা মিথাইল ডোপার উপরে ডোপা ডিহাইড্রোক্সিলেজ কাজ করে ওকে বানায় দেয় হচ্ছে আলফা মিথাইল ডোপামিন, এবং এই আলফা মিথাইল ডোপামিন
পরে কি হিসেবে সিক্রেট হয়? আলফা মিথাইল নরএপিনেফ্রিন, যেটা আসলে নরএপিনেফ্রিনের মতন কোনো কাজই করতে পারে না। এরপরে আমরা রিজারপিন নামের একটা ড্রাগ দেখতেছি, যেটা হচ্ছে এই ডোপামিনকে ভেসিকলের ভেতরে ঢুকতে দেয় না। এছাড়া এই ভেসিকলকে এই মেমব্রেনের সাথে বাইন্ড করতে দেয় না। এরকম ড্রাগ আছে হচ্ছে গুয়ানাড্রিল এবং ব্রেটিলিয়াম। এইগুলো গুয়ানাড্রিল এবং ব্রেটিলিয়াম। এছাড়া আমরা জানবো যে কিছু কিছু ড্রাগ আছে যারা হচ্ছে আলফা রিসেপ্টরকে হচ্ছে অ্যাগনিস্ট হিসেবে কাজ করে, কিছু কিছু ড্রাগ আছে যারা বিটা রিসেপ্টরকে ব্লক করে, ঠিক আছে? তো কিছু কিছু ড্রাগ আছে যারা আলফা ওয়ান আলফা টু, আবার কিছু কিছু ড্রাগ আছে যারা শুধুমাত্র আলফা ওয়ান কে ব্লক করে, আবার কিছু কিছু ড্রাগ আছে যারা বিটা ওয়ান এবং বিটা টু কে একই সাথে ব্লক করে, আবার কিছু কিছু ড্রাগ আছে যারা শুধুমাত্র বিটা ওয়ান কে ব্লক করে, ঠিক আছে? তো আলফা ওয়ান এবং আলফা টু দুইটাকে একসাথে ব্লক করে হচ্ছে ফেনোক্সিবেনজিন এবং ফেন্টোলামিন। হ্যাঁ, এই দুইটা ড্রাগ, ফেনোক্সিবেনজিন এবং ফেন্টোলামিন। তো আমরা জানবো ফেনোক্সিবেনজিন ইররিভার্সিবলি হচ্ছে রিসেপ্টরের সাথে বাইন্ড করে এবং এইটা কিন্তু নন কম্পিটিটিভ। কিন্তু আমাদের এই যে ফেন্টোলামিন, ও কিন্তু হচ্ছে রিসেপ্টরের সাথে রিভার্সিবলি বাইন্ড করে এবং ও কিন্তু কম্পিটিটিভ, অর্থাৎ ও হচ্ছে ধরো নরএপিনেফ্রিনকে নিজের জায়গা ছেড়ে দিতে পারে, এরকম হইতে পারে। আলফা ওয়ান রিসেপ্টরের উপরে কাজ করে হচ্ছে প্রাজোসিন এবং টেরাজাসিন। তো এই যে প্রাজোসিন, এইটা কিন্তু হচ্ছে শর্ট, মানে দিনে বেশ কয়েকবার খাওয়া লাগে, 3বার খাওয়া লাগে, কিন্তু এই টেরাজাসিন হচ্ছে মাত্র দিনে একবার খাইলেও হয়। এইবার হচ্ছে যে ড্রাগটা বিটা ওয়ান এবং বিটা টু অর্থাৎ সব বিটাকে একসাথে হচ্ছে ব্লক করে দিচ্ছে, সেইটাকে আমরা কি বলবো? সেইটাকে আমরা বলবো নন সিলেক্টিভ বিটা ব্লকার, যেমন প্রোপ্রানোলল। এরপরে হচ্ছে যে ড্রাগটা শুধুমাত্র বিটা ওয়ানকে ব্লক করে দিচ্ছে, তার নাম হচ্ছে মেটোপ্রোলল এবং অ্যাটেনোলল, মেটোপ্রোলল।